বঙ্গবন্ধু কলেজ রাজশাহী 2020-21 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বঙ্গবন্ধু কলেজ রাজশাহী রসায়ন ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রভাষক রসায়ন, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আমি তোমাদের আগামী 2 বছর রসায়ন ক্লাস নিয়ে তোমাদের সাথে থাকব। আমরা আগামী 2 বছরে রসায়ন বিষয়ের 2টি পত্র আছে, সে 2টি পত্র নিয়ে আলোচনা করব বা ক্লাস নেব। তো প্রথমে আমরা এই 2টি পত্রকে 2 ভাগে ভাগ করেছি, যে বা কলেজ বা শিক্ষা মন্ত্রণালয় 2টি ভাগে ভাগ করেছে। তার মধ্যে এক হচ্ছে প্রথম বর্ষে প্রথম পত্র, দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রে 5টি অধ্যায় আছে। 5টি অধ্যায় হচ্ছে: প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, দ্বিতীয় অধ্যায় হচ্ছে গুণগত রসায়ন, তৃতীয় অধ্যায় হচ্ছে মলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, চতুর্থ অধ্যায় হচ্ছে রাসায়নিক পরিবর্তন, পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মমুখী রসায়ন। এই 5টি অধ্যায়ের মধ্যে আবার এই প্রথম পত্রকে এই 5টি অধ্যায়কে 2 ভাগে ভাগ করেছে বা কলেজ কর্তৃপক্ষ 2 ভাগে ভাগ করছে। অর্থাৎ 5টি অধ্যায়ের মধ্যে প্রথম 2টি অধ্যায় অর্ধবার্ষিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং পরবর্তী বা শেষ 3টি অধ্যায় এবং অর্ধবার্ষিক পরীক্ষার 2টি অধ্যায়, অর্থাৎ প্রথম পত্রের 5টি অধ্যায় মিলে তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ ইয়ার চেঞ্জ পরীক্ষা, অর্থাৎ তোমরা প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে। তো আমরা প্রথমে প্রথম পত্রের 2টি অধ্যায় অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। প্রথম 2টি অধ্যায়, প্রথম 2টি অধ্যায়ের মধ্যে হচ্ছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে গুণগত রসায়ন। তো আমরা প্রথমে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই অধ্যায় দিয়ে আজকে প্রথম বর্ষের প্রথম ক্লাস শুরু করছি। তো আসো আর কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো প্রথম অধ্যায় আলোচনার বিষয় হচ্ছে রসায়ন প্রথম পত্র, প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, ক্লাস নং 1 অর্থাৎ সূচনা ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ল্যাবরেটরির সাধারণ ব্যবহার বিধি। এই ল্যাবরেটরির সাধারণ ব্যবহার বিধির মধ্যে আছে পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক, হ্যান্ড গ্লাভস, শুজ অর স্যান্ডেল, অর্থাৎ আমাদের সমস্ত শরীরের যে পোশাক নিরাপত্তার জন্য এই সকল ব্যবহার বিধিগুলো আমরা মেনে চলব। দ্বিতীয় নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে ল্যাবরেটরিতে শিক্ষার্থীর কর্মকাণ্ড ও করণীয়। একজন শিক্ষার্থীর ল্যাবরেটরিতে কি কি কর্মকাণ্ড এবং কি করণীয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 3 নাম্বার হচ্ছে গ্লাস সামগ্রী ব্যবহারের ল্যাবরেটরি গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল, এইগুলো নিয়ে আলোচনা করব। 4 নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে ল্যাবরেটরি যন্ত্রপাতি এবং গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল, এই টপিকস নিয়ে আলোচনা করব। পঞ্চম এবং শেষ টপিকস হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী ধৌতকরণ। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই 5টি। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ল্যাবরেটরি সাধারণ ব্যবহার বিধি। আমরা ল্যাবরেটরিতে প্রথমেই প্রবেশ করার পূর্বেই ল্যাবরেটরি কি গবেষণা করব, কি পরীক্ষা করব তার সম্যক জ্ঞান পূর্ব থেকেই জেনে পড়াশোনা করে এবং সম্পূর্ণরূপে তার শিক্ষা জ্ঞান করে তারপরে আমরা ল্যাবরেটরিতে প্রবেশ করব। আমরা জানি ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন জৈব এবং মৌল এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করব। এই সকল পদার্থগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্ন ক্ষতিকর এবং বিপজ্জনক হতে পারে। তাই আমরা ল্যাবরেটরিতে প্রবেশ করার সময় যে ব্যবহার বিধি মেনে চলব তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কি পোশাক। আমরা ল্যাবরেটরিতে যে ইউনিফর্ম প্রবেশ করব সেটা রক্ষা করার জন্য পারিপার্শ্বিক আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ ত্বক আছে সেগুলোকে রক্ষা করার জন্য একটি আমরা পরিপূর্ণ শরীরকে প্রোটেকশনের জন্য পোশাক পরব, যেটার নাম হচ্ছে অ্যাপ্রন বা ল্যাব কোট। এই অ্যাপ্রন বা ল্যাব কোট সাদা সুতি কাপড়ের সর্বোত্তম। এই পোশাক হবে সাদা সুতি কাপড়ের এবং এটির হাতা হবে হাফ হাতা অর কোয়ার্টার। কেন? এটি ঢিলে ঢালা হলে বেশি হলে আমরা ল্যাবে যখন কাজ করব তখন ল্যাবের কেমিক্যাল টেবিলের বক্সে যে কোনো সময় পড়ে থাকলে পারে সেটা হাতে ভরে যেতে পারে বা ওই পোশাকে ভরতে পারে। আবার আমরা ল্যাবে যখন কাজ করব
এই বনশেন বার্নারের সংস্পর্শে গেলে তখন হচ্ছে এই পোশাক লেগে যেতে পারে। তাই আমরা পোশাকটা সুতি কাপড়ের এবং কোয়ার্টার হাত, এটাই আমাদের পোশাক বা ল্যাব অ্যাপ্রন। এবার 2 নাম্বার হচ্ছে নিরাপদ গ্লাস। ল্যাবরেটরিতে কাজ করার সময় আমরা বিভিন্ন গ্যাসীয় পদার্থ, শক্তিশালী, ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করব। এগুলো আমাদের অনেক সময় তরল পদার্থকে উত্তপ্ত করতে হতে পারে। সে উত্তপ্ত করার সময় সেটি বাম্পিংয়ের মাধ্যমে এবং এগুলো আমাদের চোখে এবং শরীরে ছিটকে পড়তে পারে। তাই এই চোখকে রক্ষার জন্য এই নিরাপদ গ্লাস ব্যবহার করব। এই নিরাপদ গ্লাস সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি সাধারণ গ্লাস, যেটা সাধারণত চোখকে রক্ষা করতে পারে, আর একটা হচ্ছে গগল গ্লাস। এই গগল গ্লাস চশমা চোখের পাশাপাশি চোখের পারিপার্শ্বিক যে মুখমণ্ডল আছে সেটাকে রক্ষা করতে পারে। তাহলে আমরা নিরাপদ গ্লাস হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে সাধারণ গ্লাস, শুধু চোখকে রক্ষা করতে পারে। 2 নাম্বার হচ্ছে রাসায়নিক গগল গ্লাস চশমা। এই গগল গ্লাস চশমা সাধারণ চশমা থেকে একটু আলাদা। কেমন? এটি চোখের সাথে চোখের পারিপার্শ্বিক যে মুখমণ্ডল আছে আমাদের এই মুখমণ্ডলকে রক্ষা করতে পারে। এই গগল গ্লাস চশমার উদাহরণ হতে পারে এরকম, যে ক্রিস সিনেমাতে হৃতিক রোশন যে একটা মুখোশ পরে থাকে, এরকম যে চোখের পারিপার্শ্বিক যে মুখমণ্ডল রয়েছে সেটা। আর এছাড়াও এবার হচ্ছে 3 নাম্বার হচ্ছে মাস্ক। ল্যাবরেটরিতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ, উদ্বায়ী পদার্থ, ক্ষয়কারী পদার্থ, বিষাক্ত জীবাণু পদার্থ, জীবাণুনাশক আমরা ব্যবহার করব বা উৎপন্ন হতে পারে। এই সকল গ্যাসীয়, উদ্বায়ী, বিষাক্ত পদার্থ অনেক সময় আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের নাকে প্রবেশ করে, নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে শ্বাসকষ্ট হতে পারে, জ্বালা যন্ত্রণা হতে পারে এবং চোখ জ্বালা যন্ত্রণা করতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ধরতে পারে। এই সকল পদার্থের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ল্যাবে প্রবেশ করার সময় বা ল্যাবে গবেষণা করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করব। এবার আছে 4 নাম্বার হ্যান্ড গ্লোভস। হ্যাঁ, হ্যান্ড গ্লোভস আমরা যা কিছু ল্যাবরেটরিতে করব হাতের মাধ্যমেই করব। তাই আমরা যখন হলো বিভিন্ন বিষাক্ত, ক্ষয়কারী, শক্তিশালী অ্যাসিড, ক্ষার এগুলো নিয়ে কাজ করব, তখন রিয়েজেন্ট বোতলের গায়ে এই অ্যাসিড, ক্ষারগুলো লেগে থাকতে পারে। অনেক রিয়েজেন্ট বোতল বা অনেক সময় অনেক পদার্থকে, তরল পদার্থকে উত্তপ্ত করতে হতে পারে। সেগুলো হাতে সরাসরি বিকার টেস্ট টিউব যদি ধরি, উত্তপ্ত বিকার টেস্ট টিউব হাতে ধরা যাবে না। এগুলো ধরলে হাতে ছ্যাঁকা লাগবে, হাত পুড়ে যেতে পারে। তাই আমরা এই সকল পরীক্ষা করার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। হ্যান্ড গ্লাভস ব্যবহার করলে পারে অনেক সময় তাপ দিতে যে কাজ ফেটে যেতে পারে, হাত কেটে যেতে পারে। তাছাড়া এই ক্ষয়কারী বিষাক্ত পদার্থগুলো সরাসরি হাতে পড়লে, ত্বকে পড়লে হাত ক্ষয় হবে, হাত পুড়ে যাবে। এই সকল পদার্থের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হ্যান্ড গ্লোভস ব্যবহার করব। ঠিক আছে? তবে এই হ্যান্ড গ্লোভসগুলো বিভিন্ন প্রকারের হতে পারে, বিভিন্ন প্রকার রিয়েজেন্ট এবং বিভিন্ন প্রকার দ্রাবক এবং এই বস্তুগুলো ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্লাভস ব্যবহার হয়ে থাকে। বাজারে বিভিন্ন নিম্নমানের গ্লাভস ব্যবহার করা হয়, যেগুলো আমাদের ডিসপোজেবল গ্লাস নামে পরিচিত। একবার ব্যবহার করার পর সেগুলো ফেলে দিতে হয়। কিন্তু ল্যাবরেটরিতে অনেক বিষাক্ত এবং অনেক সাবধানতা এবং সচেতনতার জন্য বিভিন্ন ধরনের গ্লাভস ব্যবহার করা হয়। তার মধ্যে হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এটি সাধারণত অ্যাক্রাইলোনাইট্রাইল এবং বিউটাডাইনের কোপলিমার দ্বারা তৈরি। এই গ্লাভস ব্যবহার করা সর্বোত্তম ল্যাবরেটরিতে, কারণ শক্তিশালী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থের হাত থেকে রক্ষা করে। তাছাড়াও এই নাইট্রাইল গ্লাভস তাপরোধী এবং বিদ্যুতের শক থেকে আমাদের প্রতিরোধ রক্ষা করে। এছাড়া আছে ল্যাটেক্স গ্লাভস, জিটেক্স গ্লাভস, পিভিসি গ্লাভস, ন্যাচারাল গ্লাভস। বিভিন্ন দ্রাবক ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে বিভিন্ন গ্লাভস ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? আমরা এই সকল গ্লাভসগুলো ব্যবহার করে আমরা ল্যাবরেটরিতে হাতের নিরাপত্তা রক্ষা করতে পারি। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, সর্বশেষ হচ্ছে শুজ এবং স্যান্ডেল। আমরা শরীরের প্রোটেকশন করলাম, হাতের প্রোটেকশন করলাম, মুখ প্রোটেকশন করলাম। একইভাবে আমাদের কাজ করার সময় বিভিন্ন অসাবধানতা, অসচেতনতাবশত হাত থেকে ফসকে বিভিন্ন রিয়েজেন্ট নিচে পড়ে যেতে পারে। সে গ্লাসে পা কেটে যেতে পারে বা সরাসরি পায়ে পড়তে পারে। এই জন্য পা শরীরের একটি অঙ্গ, এটিকে রক্ষা করার জন্য শুজ বা স্যান্ডেল পরবো। অবশ্যই শুজ পরলে পারে শুজ পরতে হবে এবং তাছাড়া স্যান্ডেল পরলে অবশ্যই এতে মোজা পরিহিত অবস্থায় রাখতে হবে।
তাহলে 1 নাম্বার আলোচনা গেল ল্যাবরেটরির সাধারণ ব্যবহার বিধি। এবার আমরা আলোচনা করব 2 নাম্বার আলোচ্য বিষয় আমাদের ছিল ল্যাবরেটরিতে শিক্ষার্থীর কর্মকাণ্ড করণীয় কি। ল্যাবরেটরিতে একজন শিক্ষার্থীর কর্মকাণ্ড হবে প্রথমে ল্যাবরেটরিতে কাজ করার সম্পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে তাকে ল্যাবে প্রবেশ করতে হবে এবং ল্যাবে যে কাজকর্ম করব, কি গবেষণা, কি পরীক্ষা করব সেটার সম্বন্ধে পূর্ব প্রস্তুতি জ্ঞান নিয়ে আমাকে ল্যাবরেটরিতে প্রবেশ করতে হবে একজন শিক্ষার্থী হিসাবে। তারপর প্রথমেই কি পরীক্ষা করব, কি পরীক্ষা করার জন্য যে উপকরণ লাগবে সেই উপকরণগুলো কোথায় আছে সেগুলো সম্বন্ধে আমরা প্রথমে জেনে নেব। তারপর পরীক্ষা কার্য করার জন্য ল্যাবরেটরিতে যে ডেস্কে পরীক্ষা করব সে ডেস্কের সকল উপকরণগুলো প্রথমে দেখে নেব এটি পরীক্ষা করার জন্য উপযুক্ত সকল উপকরণ আছে কিনা। তারপরে যে যে উপকরণ লাগবে সেগুলো ওজন মাপার যন্ত্র কোথায় আছে, ওজন কতটুকু নেওয়া লাগবে এবং এগুলো প্রস্তুত করার পর ল্যাবে পরীক্ষা করার জন্য যে সকল যন্ত্রপাতি কাঁচের ব্যবহার করা লাগবে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। অনেকগুলো তাপ উত্তপ্ত করতে হতে পারে, তাপ এবং ঘাত সহনশীল কাঁচের পাত্র ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং পরিষ্কারক যন্ত্র দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে পরীক্ষা সম্পন্ন করতে হবে। তারপরে পরীক্ষা সম্পন্ন করার পর পরীক্ষার ফলাফল সিদ্ধান্ত সঠিকভাবে লিখে তারপরে ল্যাবে কর্তব্যরত ল্যাবরেটরি পরিদর্শক এবং টিচারের দেখিয়ে তারপরে সকল কার্যক্রম শেষ হলে ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিষ্কার করে তারপরে ল্যাব থেকে আমরা ল্যাব ত্যাগ করব। এই হচ্ছে ল্যাবরেটরিতে শিক্ষার্থী কর্মকাণ্ড করণীয়। এবার 3 নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল। গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল। গ্লাস আমরা ল্যাবরেটরিতে যে সকল পরীক্ষা কার্যক্রম করব সেগুলোর অধিকাংশই হচ্ছে গ্লাসের তৈরি পাত্র বা কাঁচের তৈরি। এই বলা বাহুল্য ল্যাবরেটরিতে অনেক বস্তু নিয়ে কাজ করব যেগুলো ক্ষয়কারী, বিষাক্ত এবং অনেক সময় এগুলোকে উত্তপ্ত করার প্রয়োজন পড়বে। তাই ল্যাবরেটরিতে ঘাত এবং তাপ সহনশীল কাঁচের পাত্র নিয়ে কাজ করব। তাই ঘাত এবং তাপ সহনশীল কাঁচের পাত্র বলতে আমরা বুঝি যে পাইরেক্স গ্লাস সাধারণ গ্লাস থেকে একটু আলাদা, এটি তাপ ও ঘাত সহনশীল এবং একটু মূল্যবান। তাই ল্যাবরেটরিতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করব সেগুলো কাঁচের এবং এটা অবশ্যই হতে হবে পাইরেক্স গ্লাসের, কারণ এটি অনেক সময় তাপ এবং ঘাত সহনশীল। তাই এগুলোকে আমরা কাঁচের সামগ্রী ব্যবহার করব এবং এটা নিরাপদ ব্যবহার করার জন্য প্রথমে পরিষ্কার করে নেব। তারপর দেখে নেব যে কাঁচের পাত্রটা সঠিক আছে কিনা, ফাটা আছে কিনা, চটা আছে কিনা এবং ভাঙা থাকলে সেটি পলিশিং করে নিতে হবে এবং যদি খুবই কাজের অনুপযোগী হয় তাহলে পরে সেটি সেপারেট করে আলাদা জায়গাতে সিঙ্কে না ফেলে একটা পাত্রে ডাস্টবিনে রাখতে হবে। তারপরে লক্ষ্য রাখতে হবে যে এই গ্লাস পরিষ্কার আছে কিনা। যদি গ্লাসের মধ্যে বা পাত্রের মধ্যে কোনো ক্ষতিকর বা কোনো গ্যাস থাকে বা অ্যাসিড বা ক্ষার থাকে, অ্যাসিড থাকলে ক্ষার থাকলে অ্যাসিড দ্বারা প্রশমন বা ধৌত করে এটিকে সম্পূর্ণ পরিষ্কার করার পর ল্যাবে ব্যবহার উপযোগী করতে হবে। কোনোভাবেই একটি গ্লাস ব্যবহার করার সময়, ধৌতকরণের সময় সিঙ্কে বা ট্যাপের মুখে লেগে যেন কোনোভাবে ফেটে না যায়। কোনোভাবে যেন অবশ্যই পায়ে বা হাতে যদি পড়ে তাহলে পরে সেটি ফেটে হাত কেটে যেতে পারে অথবা পায়ে পড়লে পা কেটে যেতে পারে। তাই সাবধানতা অবলম্বন করে গ্লাস সামগ্রী ব্যবহার করতে হবে। এছাড়া গ্লাস সামগ্রী পরিষ্কার করার সময় লক্ষ্য রাখতে হবে উত্তপ্ত গ্লাস সামগ্রী সরাসরি পানিতে ধৌত করা যাবে না বা খুব ঠান্ডা গ্লাসকেও সরাসরি ল্যাবে ব্যবহার করা যাবে না। এবার 4 নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে ল্যাবরেটরির যন্ত্রপাতি এবং গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। ল্যাবরেটরির যন্ত্রপাতি এবং গ্লাস সামগ্রী পরিষ্কার করা। ল্যাবরেটরিতে যন্ত্রপাতি বলতে আমরা বুঝি কাঁচের গ্লাস সামগ্রী এবং বিভিন্ন ফলাফল বা গবেষণা করার জন্য বিভিন্ন ধরনের ওজন মাপন যন্ত্র, তারজালি, টেবিল স্ট্যান্ড, থার্মোমিটার, এই সকল যন্ত্রপাতিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এগুলোকে শুষ্ক স্থানে রাখতে হবে যেন এগুলো কোনোভাবেই মরিচা না ধরে। এছাড়া গ্লাসের সামগ্রীকে
ভালোভাবে পরিষ্কার করে ল্যাবরেটরিতে কাজ করার শেষে এগুলোকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে যথাস্থানে রাখতে হবে। কাঁচের পাত্রকে শুষ্ক রাখার জন্য বাতাস আর স্ট্যান্ডে উল্টা রেখে পানি পরিষ্কার বা শুষ্ক রাখতে হবে। এইভাবে আমরা গ্লাস সামগ্রী বা যন্ত্রপাতি পরিষ্কার করতে পারি। গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য সর্বোত্তম বিকারক হচ্ছে ক্রোমিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট অথবা রেকটিফাইড স্পিরিট। তবে সাধারণত কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য আমরা ক্রোমিক অ্যাসিড ব্যবহার করে থাকি। ক্রোমিক অ্যাসিডটা কি? গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম এই ডাইক্রোমেটের মিশ্রণকেই বলা হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারাই ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতিকে পরিষ্কার করা হয়, কারণ এই পটাশিয়াম গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এই বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই শক্তিশালী জাইমান অক্সিজেন অত্যন্ত কার্যকরী। এগুলো ময়লা এবং জীবাণুকে ধ্বংস করে গ্লাসকে পরিষ্কার করতে পারে। তাই ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি গ্লাসের সামগ্রী পরিষ্কারক মিশ্রণ হিসেবে কি ব্যবহার করা হয়? ক্রোমিক অ্যাসিড। কেন? এই ক্রোমিক অ্যাসিডে যে জাইমান অক্সিজেন উৎপন্ন হয় তা প্রচণ্ড শক্তিশালী জীবাণু এবং ময়লা পরিষ্কারক। তাই ল্যাবরেটরিতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। এভাবে গ্লাস সামগ্রী পরিষ্কার করা হয়। তবে লক্ষ্য রাখতে হবে বুলেটের পরিষ্কার করার সময় বুলেটের যে কর্ক থাকে সেখানে এটা পরিষ্কার করার ক্ষেত্রে কোনোভাবেই ক্ষার জাতীয় পদার্থ, কস্টিক সোডা, কস্টিক পটাশ, সোডিয়াম কার্বনেট ব্যবহার করা যাবে না। কারণ এই বুলেট এই ক্ষারের সাথে বিক্রিয়া করে নরম কাঁচে পরিণত হয়। তখন হচ্ছে বুলেটের যে স্টপ কর্ক থাকে সেটি শিফট হয়ে লেগে যেতে পারে, ফলে বুলেট আর ভালো মতো কাজ করে না, ফলে টাইট্রেশনে ব্যাঘাত ঘটে। তাই গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে গ্লাস সামগ্রীতে কোনো ময়লা বা কোনো গ্রিজ তৈলাক্ত পদার্থ লেগে না থাকে। পরিষ্কার করার পর পানি সম্পূর্ণরূপে পরিষ্কার করে একদম স্বচ্ছ ক্লিয়ার আছে কিনা সেটি লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমরা ল্যাবের যন্ত্রপাতি এবং গ্লাস সামগ্রী পরিষ্কার করে ল্যাবে পরীক্ষা কার্যক্রম পরিচালিত করে থাকি। 5 নাম্বার এবং সর্বশেষ আলোচ্য বিষয় হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী ধৌতকরণ। এই গ্লাস সামগ্রী ধৌতকরণ সকল গ্লাস সামগ্রীকে ল্যাব পরিচালনা বা পরীক্ষা করার পূর্বেই পরিষ্কার পানি দ্বারা ধুতে হবে। তারপর এই ক্রোমিক অ্যাসিড দ্বারা ধুয়ে তারপর আবার সকলকেই আবার পরিষ্কার পানি দ্বারা ধুয়ে এবং তোয়ালে বা কাপড় দিয়ে পরিষ্কার করে শুষ্ক করে তারপরে ব্যবহার উপযোগী হওয়ার পর সকল যন্ত্রপাতিকে আমরা ব্যবহার করতে পারি। তাই ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী ধৌতকরণ করতে পর্যাপ্ত পরিমাণ ডিস্টিল ওয়াটার এবং পাশাপাশি যন্ত্রপাতি ক্রোমিক অ্যাসিড দ্বারা ধুয়ে বা রিন্স করে, রিন্স বলতে বোঝায় বিভিন্ন আমরা যে কাচের যন্ত্রপাতি ব্যবহার করব সেই যন্ত্রপাতিগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে হয়ে থাকতে পারে, সরু হতে পারে, চ্যাপ্টা হতে পারে, সেগুলোকে রিন্স করার মাধ্যমে অর্থাৎ প্রতিটা অংশে যেন এই ওয়াশিং মিশ্রণ বা এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যায় এবং সম্পূর্ণরূপে পরিষ্কার হয় সেটি খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী ধৌতকরণ করে পরীক্ষা কার্যক্রম পরিচালিত করতে পারি। তো আসো বন্ধুরা, এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমরা যে ল্যাবরেটরিতে বিভিন্ন গ্লাস সামগ্রী নিয়ে কাজ করব, কিছু গ্লাস সামগ্রীর পরিচয় করে দিই, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। কেমন? এক নাম্বার হচ্ছে বিকার। এটি হচ্ছে বিকার। বিকার বিভিন্ন তরল পদার্থ পরীক্ষা করার কাজে এই বিকার ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে সর্বোত্তম ব্যবহৃত পাত্রটি হচ্ছে বিকার। বিভিন্ন আয়তনের এই বিকার হয়ে থাকে, 100 থেকে 500 বা 1000 মিলিলিটার আয়তনের এটি হয়ে থাকে। বিকারের পর আছে বুলেট। বুলেটের এক প্রান্ত খোলা, অপর প্রান্ত সরু এবং স্টপ কর্কযুক্ত কাঁচ নল, যাকে স্ট্যান্ডের সাহায্যে
স্ট্যান্ডের সাহায্যে আটকানো থাকে এবং এই বুলেটের গায়ে এইভাবে মিলিলিটারে দাগ কাটা থাকে এবং প্রতি দাগাংশে আবার 10 ভাগে ভাগ থাকে, 0.1 মিলিলিটার করে প্রতি 10 ভাগে ভাগ থাকে। এই বুলেটের সাহায্যে টাইট্রেশন করা হয়। টাইট্রেশন কাজে বুলেট লাগে। বুলেটে সবসময় আমাদের শক্তিশালী ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো পরিহার করতে হয়, এগুলো দ্বারা পরিষ্কার করা হয় না। এগুলো সবসময় এখানে অজানা ঘনমাত্রা দ্রবণ নেওয়া হয় এবং এই যে কনিক্যাল ফ্লাক্স এখানে জানা বা প্রমাণ দ্রবণ নিয়ে আস্তে আস্তে এই স্টপ কর্ক দ্বারা কন্ট্রোল করে অজানা ঘনমাত্রা দ্রবণ যোগ করে জানা ঘনমাত্রা দ্রবণে অজানা ঘনমাত্রা দ্রবণ যোগ করে এই অজানা ঘনমাত্রা দ্রবণ নির্ণয় করাকে টাইট্রেশন বলে। এই টাইট্রেশনের পূর্ণ সংজ্ঞা হচ্ছে যে একটি জানা দ্রবণের সাহায্যে অপর একটি অজানা ঘনমাত্রা দ্রবণ নির্ণয় করাকে টাইট্রেশন বলা হয়। এর পূর্ণাঙ্গ সংজ্ঞা হচ্ছে এরকম যে একটি জানা দ্রবণের মধ্যে একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় একটি নির্দিষ্ট নির্দেশকের উপস্থিতিতে, যখন একটা জানা মাত্রা ঘনমাত্রা দ্রবণে একটি অজানা ঘনমাত্রা দ্রবণ নির্ণয় করাকে টাইট্রেশন বলা হয়। এই হচ্ছে বুলেট। এবার হচ্ছে পিপেট। এটি হচ্ছে পিপেট। পিপেটের এক প্রান্ত সরু, মিডিলটা চ্যাপ্টা এবং অপর প্রান্ত খোলা, এটিকে বলছে পিপেট। পিপেট বিভিন্ন আকৃতির হয়ে থাকে। পিপেটের এই অংশটাকে বলা হচ্ছে ভালভ। বিভিন্ন আকারের পিপেট হয়ে থাকে, 5 থেকে 25 মিলিলিটার পর্যন্ত এই পিপেট হয়ে থাকে। পিপেট এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে ফানেল। এটার নাম হচ্ছে ফানেল। এটি হচ্ছে পিপেট। পিপেটের সাহায্যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করার জন্য বা প্রমাণ দ্রবণ থেকে 5 মিলিলিটার 10 মিলিলিটার যে পরিমাণ নিয়ে টাইট্রেশন করব বা পরীক্ষা করব সেটা নেওয়ার জন্য এই পিপেট ব্যবহার করা হয়। ওটা হচ্ছে ফানেল, যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করার জন্য বিভিন্ন ভরের বিভিন্ন যে নমুনা নেব সেই নমুনাকে প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে গোলতুলি ফ্লাক্সে প্রবেশ করার জন্য এই ফানেল ব্যবহার করা হয়, যেন হলো এই সরু মুখ দিয়ে এই গোলতুলি ফ্লাক্সে প্রবেশ করার সময় যেন বাইরে না চলে যায়, তার জন্য এই কনিক্যাল ফানেলের সাহায্যে দ্রবণে পদার্থকে প্রবেশ করানো হয়। এই হচ্ছে বিকার, বুলেট, পিপেট, ফানেল, এই টেস্ট টিউব বিভিন্ন আয়তনের আকারের হলো টেস্ট টিউব হয়ে থাকে, ছোট বড় আকারের টেস্ট টিউব হয়ে থাকে। এটি বিভিন্ন আয়তনমিতিক ফ্লাক্সে কার্যকরীমূলক বা অজৈব লবণের গুণগত মান কার্যকরীমূলক এবং লবণ পরীক্ষা করার কাজে টেস্ট টিউব ব্যবহার করা হয়। এই গোলতুলি ফ্লাক্স হচ্ছে এরকম লম্বা গলাযুক্ত চ্যাপ্টা তল বিশিষ্ট পাত্রকে বলা হচ্ছে ভলোমেট্রিক ফ্লাক্স বা গোলতুলি ফ্লাক্স। এটাকে বলা হচ্ছে গোলতুলি ফ্লাক্স বা ভলোমেট্রিক ফ্লাক্স। এছাড়া হচ্ছে ওয়াচ গ্লাস। এরকম ওয়াচ গ্লাস থাকে। তাছাড়া আরো আছে ওয়াশ বোতল। এটা হচ্ছে ওয়াশ বোতল। এটা হচ্ছে ওয়াশ বোতল। এখানে পানি থাকে প্লাস্টিকের এবং কাঁচের বিভিন্ন রকমের পাত্রে ওয়াশ বোতল তৈরি হয়। এখান দ্বারা চাপলে এখান দিয়ে পানি বাড়ায়, এটা দ্বারা রিন্স করে বা হলো কাঁচের বস্তুকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আরো আছে এই বনশেন বার্নার আছে, এটার নাম হচ্ছে বনশেন বার্নার।
তাছাড়া হচ্ছে স্ট্যান্ড আছে, ত্রিপদী স্ট্যান্ড আছে। ত্রিপদী স্ট্যান্ড হচ্ছে এরকম, এটা ত্রিপদী স্ট্যান্ড আছে। তার জালি আছে, এটা ফিল্টার পেপার, এরকম হয়ে থাকে ফিল্টার পেপার। তার জালি আছে, এটা তার জালি। অর্থাৎ কোনো জিনিসকে, কোনো পাত্রকে উত্তপ্ত করার প্রয়োজন হলে পারে সর্ব জায়গাতে পাত্রের সর্বত্র সমান তাপ প্রদান করার জন্য তার জালি ব্যবহার করা হয়। ফিল্টার পেপারের হলো ছাঁকনের জন্য ফিল্টার পেপার ব্যবহার করা হয়। আরো কিছু যন্ত্রপাতি আছে যেগুলো তোমরা পর্যায়ক্রমে আমরা ক্লাস করব তখন জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পর্যায়ক্রমে আমার এই প্রথম পত্রের ক্লাস পাবে। আমার পরবর্তী ক্লাস আপলোড বা ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তোমাদের অনুরোধ রইল, এবং পরবর্তী ক্লাসে তোমাদের অভিনন্দন বা স্বাগতম জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আবারও তোমাদের শুভেচ্ছা, অভিনন্দন। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।